স্বাগত দেশ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় জনকল্যাণের রাজনীতি। আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন, আমার ডান দিকে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং তার পাশে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান বাংলা ভিশন, সেই সঙ্গে তিনি লেখক এবং সাংবাদিক, যেটা বলছিলাম উপবার্তা প্রধান। স্বাগত আপনাদের দুজনকেই। নিশ্চয়ই আমাদের যে আলোচনার বিষয় আপনারা শুনছিলেন যে জনকল্যাণের রাজনীতি। আমি আগে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম আজিজ, আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টা আমরা জনকল্যাণের রাজনীতি, এই তো সরকারের একজন রাজনৈতিক যে সরকার এখন দেশ পরিচালনা করছেন, সেই সরকারের 100 দিন পার হলো। তো 100 দিন পার হওয়ার এর মধ্যে আমরা আসলে জনকল্যাণমুখী কি কি কাজগুলো আমরা দেখেছি এবং এটাতে আসলে কতটুকু জনগণ সন্তুষ্ট হয়েছে, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা এবং সহ আলোচক আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভাই। দেখেন, এই সরকার ক্ষমতায় আসছে 5 বছরের জন্য, মাত্র 100 দিন। এটা কিন্তু এখনই মূল্যায়ন করার সময় আসে নাই। তবে আমরা বলতে পারি যে মর্নিং শোজ দ্য ডেজ, এইভাবে বলতে পারি। ধরেন সরকারের এখন যে ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করছে। এর ভিতরে বড় দুটো প্রজেক্ট আছে। একটা হচ্ছে ধরেন আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, এবং আমার কাছে যেটা মনে হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আমি বলবো বড় প্রজেক্ট, পদ্মা ব্যারেজ এটা শুরু করেছে। এই দুটো কাজ আমরা মনে করি খুবই ভালো করেছে। পদ্মা ব্যারেজ ধরেন দক্ষিণ উত্তর দক্ষিণ অঞ্চলটায় বড় বড় নদীগুলো মারা গেছে। পদ্মা নদী ধরেন বালু, গ্রীষ্মকালে বর্ষাকালে বিশেষ করে আপনার কোনো পানি আসে না, সবগুলো নদীতে মারা গেছে প্রায় বাংলাদেশে। তবে পদ্মা নদীতে ধরেন বর্ষাকালে যখন ওপারে বলে গঙ্গা, আমাদের দেশে বলে পদ্মা, গঙ্গাতে ব্রিজ আছে, তাদের চুক্তিও শেষ হয়ে আসতেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রায় 50টা আন্তর্জাতিক রিভার আছে, আন্তর্জাতিক আইন আছে। আমরা তো এটা ধরেন আমাদের তো আমরা তো অভিন্ন নদী। এই আন্তর্জাতিক নদীগুলোর কিন্তু ভাটির দেশ হিসাবে আমরা হিসাব পাই, কিন্তু পানিগুলো সব শুষ্ক মৌসুমে আটকায় দেয়, বর্ষাকালে ছেড়ে দেয়, যার ফলে আমরা ডুবে মরি বর্ষাকালে, আর গ্রীষ্মকালে আমরা শুকায় মারা যাই। এই জন্য পদ্মা ব্যারেজটা এত গুরুত্বপূর্ণ যে পুরা দক্ষিণ উত্তর অঞ্চল কিন্তু অনেকটাই পানির যে শূন্যতা, 6টা নদী প্রবাহ আসবে, সুন্দরবন সেখানে লবণাক্ত পানি এসে শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমরা মিঠে পানি আসবে। এখন প্রশ্ন, আপনার যে একটা বাঁধ করলে, পানি স্টোর করলে হয়তো সেখানে সিল্টেশন হয়, বালি জমে, সেখানে নিশ্চয়ই প্রযুক্তির ব্যবস্থা করবে। কারণ এখনো যমুনা নদী কিন্তু চর পড়েছে অনেক জায়গায়, কিন্তু নদীর প্রবাহ কিন্তু এখনো আছে, এখনো ধরেন ফেরি টেরি চলে, তো সে প্রবাহটা ঠিক রাখলো। তবে এটা দরকার দুটো কারণে দরকার। একটা হলো আমরা পানি পাচ্ছি না, তাই তিস্তা এবং পদ্মা এই দুটো হলো মূল পানি প্রবাহের মূল জায়গা। সেখানে তিস্তা তো পানি আসে না, গজলডোবায় কোনো পানি আসে না। উপরে তিস্তা তো সিকিম থেকে তৈরি হয়েছে, উপরে জলবিদ্যুৎ কেন্দ্র অনেক পানি উঠায় নিচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্পটা তো নিবে, কিন্তু এই প্রকল্প বাস্তবায়নে আমার পাশের দেশ ভারতের যে অবস্থান, সেই অবস্থানে আসলে বিরোধিতা করতে পারে না। আপনার কাছে বিরোধিতা করতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুমি যখন কাঁটাতারের বেড়া তোমার সীমানা দাও, আমি তো বাধা দিতে চাই না। আমার দেশে আমি পানি পাই না, তুমি পানি বিহীন ভাবে বাংলাদেশকে মরুভূমি করবা, আর আমি তো পানির হিসাব পাই, পানি দাও না, তুমি আন্তর্জাতিক নদী ছেড়ে দাও, আমরা ব্যারেজ করার প্রয়োজন নাই। সব নদীর পানি যদি আসতে থাকে তাহলে তো আমার পানির দরকার নাই, বাঁধ দেওয়ার দরকার নাই। আমার কথা হচ্ছে এই জন্যই আরো ব্যারেজ করা দরকার, যে তখন আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে, কথা বলবে, তোমরা যদি ব্যারেজ করো না, করলাম না, তুমি পানি ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। গঙ্গায় তুমি যে বাঁধ দিয়ে আটকায় রাখছো, বাঁধ দিয়ে পানি ছেড়ে দাও। আর 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, এই প্রজেক্টের ভিতরে তিস্তা আছে, গঙ্গাও আছে, তা আমি তো পানি পাবোই না। একটু মোস্তফা কামাল, আপনার কাছে একটু জানতে চাই, বিষয়টাকে আসলে এত সহজ যে এই যে ভারতকে বললাম যে আমার পানি দরকার, তুমি পানি ছেড়ে দাও, আমি পদ্মা ব্যারেজ করতে চাই, তুমি যদি বাধা দাও তাহলে আমরা পানির ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে, বিষয়টাকে আসলে এত সহজ কিনা একটু জানতে চাই। যেহেতু আমরা গঙ্গা যে চুক্তি, সেই যেহেতু পানির কথাই আসছে, আমরা একটু গঙ্গার বিষয়টাও বলি। ধন্যবাদ আপনাকে।
আমার সহ আলোচক আজিজ ভাইকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার খুব পছন্দের মানুষ। খুব চমৎকার একটা বিষয় আপনি সামনে এনেছেন, খুব আলোচিত বিষয়। যেহেতু নদীর বিষয়টা অনেকটা প্রাকৃতিক, স্বাভাবিকভাবে পানি প্রবাহ আসবে, হ্যাঁ, এটা এবং একদিক। প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনো হচ্ছে পলিটিসাইজড করাও মানে যায় যায় না। যায় বলেই আজকে আমরা এটা নিয়ে আলোচনা মানে আমরা করতে শিকার হচ্ছে। হচ্ছি, পলিটিসাইজড শিকার হচ্ছে হচ্ছি। এখন দক্ষিণ এশিয়ার পানিটা দেশগুলো। ভারতের কাছে একটা অস্ত্র, রাজনীতির অস্ত্র, কূটনীতির অস্ত্র, কখনো কখনো জীবন মৃত্যু নিয়েও ভারতেই খেলতে পারে পানি প্রশ্নে। পানি তারা দেয় দেয় না এই কথা ঠিক না, দেয় তাদের সুবিধা মতো পানি দেয়। আবার এই পানি নিয়ে তারা কিন্তু মশকরাও করে আমাদের সাথে, বিশেষ করে তিস্তা নিয়ে করেছে, যেটা একদম টাটকা উদাহরণ আমাদের সামনে, যে দাদা দিতে চায় দিদি দেয় না। অর্থাৎ মমতার কথা মিন করা হতো, যে দাদা মানে নরেন্দ্র মোদী দিতে চায়, দিল্লি দিতে চায় কিন্তু পশ্চিমবঙ্গ জি, সেখানে দেয় না। আমাদেরকে এইভাবে মোটামুটি এটা খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। বাস্তবতা হচ্ছে আজিজ ভাই যেটা বললেন, তিস্তায় তো ওই পশ্চিমবঙ্গের পানিয়ে কাবার হয় না, কিন্তু তারপর এটা নিয়ে তারা রাজনীতি করেছে। আবার দেখেন কি চমৎকার একটা বিষয় আছে, যৌথ নদী কমিশন। শুনতে কত ভাল লাগে। মাঝে মধ্যে তারা বসে, খুব মিষ্টি মিষ্টি চলতি আলাপ ভাষাও করে। তারা, জি, তারা মাঝে মধ্যেই বসেন, মিষ্টি মিষ্টি আলাপ করেন, এরপর একটা আশাবাদের কথা শোনান। প্রত্যেকটা বৈঠকের পরে কিন্তু আশাবাদের কথা শোনানো হয়। তো আশাবাদের কথাটা কি রকম, একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের কুমিল্লা অঞ্চলে উদাহরণ, ঠকানোর উদাহরণ হিসেবে বলা হয়, এক ভদ্রলোক আরেকজনের কাছে টাকা পাবে 300, মাত্র 300 টাকা দিয়ে। টাকাটা নিয়েছে সন্ধ্যা নাগাদ, দিয়ে দেবে পরদিন সকালে, অর্থাৎ 3 ওয়াক্ত পরে দিবে। 3 ওয়াক্ত অর্থাৎ মাগরিব, এশা, ফজর পরে। তো চলে গেছে 3 বছর, পানি কিন্তু ওই 300 টাকা কিন্তু আর দেয় না। 3 বছর পর এটা নিয়ে সালিশ বসছে। তো সালিশে যে টাকা নিয়েছে সে স্বীকার করে টাকা নিয়েছে। তো এখন রায় হয়েছে, সেও মাথা নেড়েছে। রায় হয়েছে এরকম যে 300 টাকা পান, 100 টাকা আজকে দিয়ে দেব, মনে করেন পেয়ে গেছেন, আর থাকে কত, 200। আর 100 টাকা কালকে দিয়ে দেব, আর থাকে কত, মাত্র 100। আপনার কি মনে হয় বাকি 100 টাকা নিয়ে আমি চলে যাব? তার মানে 300 টাকা আপনি পেয়ে গেছেন। ভারত কিন্তু এই নদীর পানি নিয়ে আমাদের সাথে এই কাজটাই করে, বরাবরই করে। হয়তো বা আমরা ভারতের জায়গায় থাকলে করতাম কিনা। আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস যেদিন ক্ষমতা নিলেন, অর্থাৎ 24-এর 8 আগস্ট, ঠিক ওই দিন ভারত তার একটা সক্ষমতা দেখিয়েছে এই পানি দিয়ে।